নারায়ণগঞ্জে গিয়ে ভর্তি হলাম, ওখান থেকে আমি এসএসসি করি। তো আমাদের লাইফটা এখন অনেকে গল্প করে এইরকম লাইফ ছিল ওরকম লাইফ ছিল, নিজেকে ছোট মনে হয় না। আমার কাছে মনে হয় আমার লাইফটা বরঞ্চ আরো অনেক বেশি সুন্দর ছিল। সেই সময় আমরা গান শিখেছি, আমরা নাচ শিখেছি, বিভিন্ন প্রোগ্রাম হতো, আমরা ওখানে পার্টিসিপেট করতাম। রাস্তায় আমি ফুটবল খেলতাম, সাইকেল চালাতাম। তুমি মেয়ে এই শব্দটা আমাদের লাইফে ছিল না। আমরা 6টার সময় হুজুরের কাছে পড়তাম, মাদ্রাসায় যেতাম। এর মধ্যে আম্মা আমাদের জন্য নাস্তা বানানো, দুপুরের রান্না করা। আমরা 4টায় ফিরতাম, আম্মাও 4টায় ফিরতো। আম্মা আবার আমাদের জন্য বিকালে নাস্তা বানাতো। আম্মা এবং আমার খালা এদেরকে আমরা অলরাউন্ডার দেখেছি। বিল দেওয়ার জন্য কোনো পুরুষের উপর ডিপেন্ড করতে হয়নি, যে কারণে হয় কি মেন্টালি সেট আপ আমাকে সবই করতে হবে। এই জিনিসগুলো নিয়ে আমরা অনেক প্রাউড ফিল করি। 90 থেকে আমরা নারায়ণগঞ্জে থাকা শুরু করলাম। আমাদের একটা নতুন লাইফ বলা যায় আর কি। ক্লাস 7 পড়ি আমি, তখন নারায়ণগঞ্জে গিয়ে ভর্তি হলাম। ওখান থেকে আমি এসএসসি করি। তো আমাদের লাইফটা এখন অনেকে গল্প করে যখন বলে যে আমাদের এইরকম লাইফ ছিল ওরকম লাইফ ছিল। আমার কাছে কিন্তু আমি নিজেকে ছোট মনে হয় না, যে একদমই হওয়া উচিত না। আছে না যে না আমার তো এটা ছিল না, আমার তো এটা ছিল না, আমার কাছে এটা ছিল মনে হয় না। আমার কাছে মনে হয় আমার লাইফটা বরঞ্চ আরো অনেক বেশি সুন্দর ছিল। আমরা সেই সময় আমরা গান শিখেছি, আমরা নাচ শিখেছি, আমাদের নারায়ণগঞ্জে পৌর পাঠাগারে বিভিন্ন প্রোগ্রাম হতো, আমরা ওখানে পার্টিসিপেট করতাম, উপস্থাপনা করতাম, কবিতা আবৃত্তি করতাম, তারপর নাটক দেখতাম, থিয়েটার দেখতাম। মানে জীবনটা আমাদের কিন্তু একদমই অন্যরকম ছিল। রাস্তায় আমি ফুটবল খেলতাম, সাইকেল চালাতাম, আমাদের জীবনে কোনো বাধা ছিল না। আছে না যে তুমি মেয়ে এই শব্দটা আমাদের লাইফে ছিল না, যে আমি মেয়ে। কি আমাদের বাসায় ভাইয়া ছিল, আমার খালাতো ভাই ছিল একটা, মানে ও ছেলে, ও স্পেশাল, আমরা 3টা মেয়ে, আমরা মেয়ে, এই বিষয়টাই আমাদের বাসায় ছিল না। আমাদের বাসায় হচ্ছে সবাই একরকম, সবার মানে উল্টা ভাইয়ার চাইতে আমাদের প্রায়োরিটি অনেক বেশি ছিল, যে আমরা কে কি করতে চাই, কি করব, কি এই বিষয়গুলো খুব ছিল আর কি স্কুলে। এবং একটা বিষয় মানে থাকে যে পরিবারের মায়েরা শুধুমাত্র রান্না বান্নার কাজই করছে, সংসারের সব দায়িত্বগুলো হচ্ছে বাবার কাঁধে। এখানে কিন্তু মায়েরাই আসলে সব কিছু করেছে। তো শুধু আর্ন করা না, সব কিছু করা। আমার মাকে দেখতাম সকালবেলা ঘুম থেকে উঠে আমাদেরকে উঠিয়ে আমরা 6টার সময় হুজুরের কাছে পড়তাম, মাদ্রাসায় যেতাম পড়তে। 6টার সময় 6টার সময় আরবি পড়তে যেতাম। আরবি পড়ে বাসায় এসে নাস্তা খেয়ে, এর মধ্যে আম্মা আমাদের জন্য নাস্তা বানানো, দুপুরের রান্না করা, এগুলো করে ফেলতো। আমরা ফিরে এসে গোসল টোসল করে আমরা স্কুলে চলে যেতাম। আমরা 4টায় ফিরতাম, আম্মাও 4টায় ফিরতো। ফিরে আম্মা আবার আমাদের জন্য বিকালে নাস্তা বানাতো, আমরা খেয়ে আবার রাস্তায় খেলতে চলে যেতাম। তারপরে সন্ধ্যায় এসে পড়তে বসতাম, আম্মা আবার রাতের খাওয়া রেডি করতো। মানে আমরা আমাদের আম্মা এবং আমার খালা এদেরকে আমরা অলরাউন্ডার দেখেছি, যে আমাদের কখনো বিল দেওয়ার জন্য কোনো পুরুষের উপর ডিপেন্ড করতে হয়নি, যে বিল দিবে পুরুষ, বেতন দিতে যাবে পুরুষ, এরকম লাইফ আমি দেখিনি, বা আমাদের জীবনে এরকম ছিল না। যে কারণে হয় কি মেন্টালি সেট আপ হচ্ছে আমি এরকম, যে আমাকে সবই করতে হবে, আমি সব করতে পারি, আমরা সবই করতে পারি। মানে আমি অনেকের কাছ থেকেই শুনি, আমরা এক্সপেক্ট করি না কারো কাছে কিছু। বা বেড়াতে যাওয়া, আম্মা আমার খালা, আমি মাস্ট বি আন্টি নিশ্চয়ই আছেন। হ্যাঁ আলহামদুলিল্লাহ, এবং সুস্থ আছেন আমি বিশ্বাস করি। আছেন সুস্থ, একটু নরম হয়ে গেছেন, তার একটু এখন একটু পার্কিনসনের একটু ঝামেলা হয়েছে, তো সেখান থেকে একটু ডিমেনশিয়ার দিকে যাচ্ছে। কিন্তু আমার বড় খালা মাশাআল্লাহ সে এখনো অনেক স্ট্রং আছে, এবং সবাই আমার আশেপাশেই থাকে, আমার কাছাকাছি থাকে। তো আমরা এই জিনিসগুলো নিয়ে আমরা অনেক প্রাউড ফিল করি, যে আমি এভাবে বেড়ে উঠেছি এবং আমার পাশে এই মানুষগুলোকে দেখে দেখে আমি বড় হয়েছি। এবং তারা তখন ওই সময়টাতে এতটা শক্তিশালী ভূমিকা, এবং আমি বলবো এত সাহসী ভূমিকা পালন করেছেন বলেই কিন্তু আজকের দীপা খন্দকার মানসিকভাবে এতটা আসলে আমি বলবো স্ট্রং, আদারওয়াইজ পসিবল ছিল না।